ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাম স্টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইজিলি উইথ মি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রচুর গরম পড়েছে, তোমরা সবাই খুব সাবধানে থাকবে গরম থেকে। আমাদের লাস্ট দুদিন আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছি সেটা কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করব অ্যাকর্ডিং টু টেন্স। আমরা কিভাবে ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবো। চলো আজকে আমি দেখাবো তোমাদের ফিউচার টেন্সের ওপর কিছু সেন্টেন্স আমরা আর কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের ওপর কীভাবে আমরা সেন্টেন্সটাকে খুব সহজেই, তোমরা জানো যে সেন্টেন্স গঠন করতে গেলে বা অ্যাকর্ডিং টু টেন্স আমরা একটা ফর্মুলাকে ব্যবহার করি। সেই ফর্মুলাটা যদি তোমাদের জানা থাকে তাহলে খুব সহজেই তোমরা যে কোনো রকম সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। আর সবার আগে সেন্টেন্স স্ট্রাকচার বলতে কি বোঝাবে, যখন শুরুতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আর ভার্বকে আমরা কিভাবে নিয়ে আসি, কিভাবে চুজ করি, অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্বকে চুজ করি, ঠিক আছে। তারপরে কি দেখি আমরা, অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্বকে চুজ করি, তার সাথে আমরা সময়ের সাথে ভার্বকে চুজ করি, ঠিক আছে। এইটা মনে রাখবে যে কোন সময়, কাল যেটা চলে গেছে পাস্ট, আজ টুডে মানে প্রেজেন্ট টেন্স, আর যেটা আগামীকাল সেটা ফিউচার টেন্স। চলো আজ দেখে নিই কিছু সেন্টেন্স, কিছু এক্সাম্পল যেগুলো তোমরা কিভাবে তৈরি করবে, ঠিক আছে। দেখো প্রথমে দেখো, আমি যাব। আমি যাব এটা কোন টেন্স, এটা ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ। আমি যাব কি লিখবো তাহলে, আমরা জানি আমরা ফিউচার টেন্সে কি ব্যবহার করি। ফিউচার টেন্সে সাবজেক্টের পরে প্রথমে শ্যাল বা উইল, তারপরে মেন ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ব্যবহার করি। ফিউচার টেন্সে কখনোই ভার্বের ফার্স্ট ফর্ম ছাড়া সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম ব্যবহার হয় না। সবসময় ভার্বের থার্ড ফর্ম আমরা সবার সাথেই ব্যবহার করব। দেখো, আর ফিউচার টেন্সে সবসময় আমরা হ্যাভ ব্যবহার করব, ফিউচার টেন্সে কখনো হ্যাজ ব্যবহার হয় না, ঠিক আছে। দেখো তাহলে আমি যাব, আই শ্যাল গো। আমি সাবজেক্ট, গো ভার্ব, মাঝখানে কি এসেছে, এইটাই ফিউচার টেন্সের সবথেকে বড় একটা যেটা সিগনিফিকেন্স, যে শ্যাল বা উইল। এটা যদি না থাকে, আই গো মানে আমি যাই, আর যখনই আমি শ্যালটা লিখে দিলাম, আই শ্যাল গো মানে আমি যাব। যদি বলি আমি কোথায় যাব, আমি মার্কেট যাব, আমি স্কুলে যাব, আমি বাড়ি যাব, আমি প্লেগ্রাউন্ডে যাব। তাহলে অ্যাকর্ডিং টু অবজেক্ট তাহলে আমি কি লিখবো, আই শ্যাল গো টু মার্কেট, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো হোম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচার কোনটা, আই শ্যাল গো। তারপরে অবজেক্টে তুমি যেখানে যাচ্ছ, যেখানে তুমি যেতে যাও সেই জায়গাটা, ঠিক আছে। এইভাবে তুমি অনেক সেন্টেন্স লিখতে পারবে। আই শ্যাল গো, ইউ শ্যাল গো, হি উইল গো, হি উইল গো। শ্যাল গো উইল আমরা যে কোনো ভাবে লিখতে পারি। শ্যাল গো, আই শ্যাল গো, এটা অ্যাকর্ডিং টু রুলস, নিয়ম আছে, আই এর পরে শ্যাল হয়, কিন্তু আই এর পরে উইলও হয়। বা হি উইল, হি শ্যাল, এটাও তোমরা লিখতে পারো। কখন তোমরা লিখতে পারো হি উইলের জায়গায় হি শ্যাল, যখন এটা প্রমিস ইনওয়ার্ড হয়ে যাবে, যখন আমি যাবই বা করবই, সে যাবেই বা সে আসবেই, দ্যাট টাইম তুমি লিখতে পারবে হি উইল গো বা হি শ্যাল গো, ঠিক আছে। তাহলে আই শ্যাল গো টু মার্কেট, আমি যাব না, কি লিখবো, আই শ্যাল নট গো, আই শ্যাল নট গো। শুধুমাত্র তোমরা জানো সিম্পল প্রেজেন্ট টেন্সে আর পাস্ট সিম্পলে আমরা ডিড এর ব্যবহার করি, আর সিম্পল প্রেজেন্টে আমরা ডু ডাজ এর ব্যবহার করি। এটা মাথায় রেখো, নেগেটিভে আর ইন্টারোগেটিভে। কিন্তু আর কোনো টেন্সেই আমরা ডু ডাজ বা ডিড ব্যবহার করছি না। আই শ্যাল নট গো, আমি যাব না, আমি কি যাব। তাহলে আমি কি লিখবো, এবারে কিভাবে লিখবো, আমরা জানি অক্সিলারি ভার্ব। যখনই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখবো, বা আমরা যদি দেখি এই ধরনের কোনো বাংলাতে লেখা যাবে ইংলিশে ট্রান্সলেট করবে, কিভাবে করবে, প্রথমে থাকে যেটা অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব, আর যখনই সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে তখনই আগে ভার্ব এসে যাবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে। তাহলে শ্যাল আই গো, শ্যাল আই গো, আমি কি যাব। তাহারা আজ আসবে, তারা আজ আসবে কি হবে, দে উইল কাম, দে উইল কাম টুডে, দে উইল কাম টুডে। তারা আজ আসবে না,
কি লিখবে এবারে? এবারে নেগেটিভ লিখবো। এবারে কি লিখবো? দে would come today, তারা আজ আসবে। they will come today, তারা আসবে না, they will come today। ওকে, নেক্সট দেখো, আমাকে একটা চিঠি লিখতে হবে। আমি একটা চিঠি লিখবো আর আমাকে একটা চিঠি লিখতে হবে। এখানে কি ধরনের সেন্টেন্সের মধ্যে কোথাও একটা ব্যতিক্রম আছে, কোথাও একটা চেঞ্জেস আছে। আমি লিখবো আই উইল রাইট, কিন্তু আমাকে লিখতে হবে আই শ্যাল হ্যাভ টু রাইট। আই শ্যাল হ্যাভ টু রাইট, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু রাইট। যখনই এই ধরনের বাংলাতে তোমরা দেখতে পাবে, আমি লিখবো আই শ্যাল রাইট, আমি যাবো আই শ্যাল গো, বাট আমাকে যেতে হবে আই শ্যাল হ্যাভ টু গো। আমাকে লিখতে হবে আই শ্যাল হ্যাভ টু রাইট। আমাকে খেতে হবে আই শ্যাল হ্যাভ টু ইট। আমাকে খেতে হবে, পড়তে হবে, যেতে হবে। যখন এই ধরনের বেঙ্গলিতে তোমরা সেন্টেন্স দেখতে পাবে বাংলাতে, তখন সেটা ইংলিশে কিভাবে লিখবে? প্রথমে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ টু। আমাকে করতে হয়েছিল, তাহলে কি লিখবো? হ্যাড টু। ঠিক আছে, তাহলে আমাকে করতে হবে, আমাকে লিখতে হবে আই শ্যাল হ্যাভ টু রাইট। I shall have to write a letter. I shall have to write a letter. I shall have, এখানে to write টা কি হয়ে গেছে বলো তো? এখানে এটা ইনফিনিটিভ। I shall have to write. I shall have to write a letter. তোমরা জানো ভার্বের আগে যখন টু বসে তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা ইনফিনিটিভ হয়ে যায়। তখন সেটা কার কাজ করে? ইনফিনিটিভের কাজ করে, অর্থাৎ নন ফাইনাল ভার্ব। ঠিক আছে, এবারে দেখো, সে 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। এটা সিম্পল ফিউচার, সে 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক ইন 10 মিনিটস। হি উইল কাম ব্যাক ইন 10 মিনিটস, সে 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। আচ্ছা, হি উইল কাম ব্যাক ইন 10 মিনিটস। সে 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। সে 10 মিনিটের মধ্যে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক ইন 10 মিনিটস। ঠিক আছে, সে 10 মিনিটে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক, 10 মিনিটের মধ্যে ফিরে আসবে ইন 10 মিনিটস। ঠিক আছে, এবারে দেখো, আজ তাহাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। কি লিখবে আবার তো? দেয়ার will be a ceremony. There will be a ceremony. There will be a ceremony. যখন কোনো কিছু ঘটনা আমরা দেখাতে চাই, এখানে ওই ঘটনাটা হয়েছে, ওখানে ওই ঘটনাটা হয়েছে, তখন আমরা কি দিয়ে শুরু করি? দেয়ার। There will be a ceremony. কোথায় হবে? There will be a ceremony at their home. At their home today. There will be a ceremony at their home today. Okay, বুঝতে পারলে? There will be a ceremony. আজ তাহাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আজ একটা অনুষ্ঠান হবে। There will be a ceremony. কোথায় হবে? At their home. কখন হবে? আজকে, টুডে। তাহলে আমরা কিভাবে লিখলাম? প্রথমে লিখলাম সেরিমানি হবে আজকে। কোথায় হবে? তাহাদের বাড়িতে। তারপরে কি, কোথায়, কবে হবে? সেটা আজকে, টুডে। ঠিক এইভাবে ধীরে 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 তোমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারো, তোমরা পার্টিসিপেল ব্যবহার করবে, তোমরা জেরান্ড ব্যবহার করবে। ধীরে 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 তোমরা ছোট থেকে বড় বড় সেন্টেন্সকে তোমরা লিখতে পারবে। চলো, এবারে কিছু ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা দেখো। এদিকে এসো, এদিকে এসো।
দরজাটা বন্ধ করো, জানালাটা খুলে দাও, এক গ্লাস জল দাও, এক গ্লাস জল দাও। আচ্ছা, এদিকে এসো। এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আমি তোমাদের বুঝিয়েছিলাম যখন তোমাদের আমি সেন্টেন্স নিয়ে ভিডিওটা দিয়েছি। এখানে কে উৎস থাকে, বেকারে হাইট থাকে সাবজেক্ট। আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব প্রধান, ঠিক আছে, এরা ছাড়া সেন্টেন্স হয় না। কিন্তু সাবজেক্ট এখানে আছে, কিভাবে আছে, হিডেন আছে, উৎস আছে, তোমাকে সেটা বুঝে নিতে হবে। অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্বকে লিখি। তাই দেখো, আমরা কিন্তু যখন এই ধরনের কোনো কথা বলি তখন আমরা কাকে উদ্দেশ্য করে বলি, তোমাকে, তুমি। তার মানে এখানে সাবজেক্ট তুমি, কাকে ডাকছি, তুমি এদিকে এসো, ঠিক আছে। আমরা তুমিটা কিন্তু দিচ্ছি না, কাম হিয়ার। প্রথমে কি ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব থাকে, তাহলে এসো মানে কাম, কাম হিয়ার, এদিকে এসো, কাম হিয়ার, এদিকে এসো। যদি বলি ওদিকে যাও, গো দেয়ার, গো দেয়ার। এদিকে এসো তার মানে এসো এদিকে, যাও ওদিকে। ঠিক এইভাবে ইংলিশটা কিন্তু আমরা বাংলায় কিন্তু যেভাবে বলি কিন্তু সেভাবে ইংলিশে লিখি না। লিখি কি না? কারণ আগে আমরা বাংলায় কিন্তু আগে আমরা ভার্বকে বলি না, আগে আমরা অবজেক্ট এসে যায়, তারপরে আমরা ভাব আসে। আমি ভাত খাই, আমি খাই ভাত, আমি ভাত খাই, আগে সাবজেক্টের পরে অবজেক্ট এসে যায়, আমি ভাত খাই। কিন্তু তা তো না, যখন আমরা ইংলিশে লিখবো আমি খাই ভাত, আই ইট রাইস, ঠিক আছে। তাহলে এইখানে এসো এদিকে, যাও ওদিকে, কাম হিয়ার, গো দেয়ার, এরা কারা? এরা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবারে দরজাটা বন্ধ করো, কিভাবে কি লিখবে আবার দেখো, ভার্ব আগে। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর ভার্ব আগে। এখানে দেখো ক্লোজ দ্য ডোর, জানলাটা খুলে দাও, আগে খুলে দাও। ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, জানলাটা খুলে দাও। এক গ্লাস জল দাও, give me a glass of water, give me a glass of water। এখানে দেখো give, দাও আমাকে এক গ্লাস জল, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো? আমরা যখনই দেখে নেব যে কোথাও এখানে সাবজেক্ট নেই, তার মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে লিখবো? আগে ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব থাকে, যখন সেন্টেন্সটা লিখবো তখন তো সাবজেক্টটা হিডেন, তাই আমরা আগে ভার্ব লিখবো, তারপরে আমরা অবজেক্ট লিখবো। আন্ডারস্টুড? আসলে তোমরা বুঝতে পারছো কিভাবে এইভাবে ছোট ছোট সেন্টেন্সকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় বড় সেন্টেন্স লিখতে পারবো। দেখো কিভাবে লিখতে পারি। একদিন, ওয়ান্স, বা ওয়ান ডে, বা এক সময় কিছু তুমি লিখতে পারো, বা কিছুদিন আগে, হ্যাঁ, সামডে এগো। ওয়ান্স, আমি আমার বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম। ওয়ান্স, আমরা যাচ্ছিলাম। যদি বলি ওয়ান্স, আমরা কে কে যাচ্ছিলাম? আচ্ছা, ওয়ান্স আমরা যাচ্ছিলাম। উই ওয়ার, কোন টেন্স? পাস্ট টেন্স। উই, আমরা যাচ্ছি, উই আর। আমরা যাচ্ছিলাম, উই ওয়ার, উই ওয়ার গোয়িং। কোথায় যাচ্ছিলাম? উই ওয়ার গোয়িং টু ভিজিট, এ জু। কোথায় সেটা? উই ভিজিট এ জু ইন দিল্লি। আচ্ছা, ইন দিল্লি কখন যাচ্ছিলাম? ওয়ান্স উই আর গোয়িং টু ভিজিট এ জু ইন দিল্লি in the evening। ধীরে 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 আমরা কিভাবে আমরা কি করতে যাচ্ছিলাম? যদি বলি আমরা উই আর গোয়িং টু ভিজিট, এখানে দেখো টু ভিজিটটা কি আছে? এখানে ইনফিনিটিভ হয়ে আছে, ঠিক আছে। এই জু কোথায়? ইন দিল্লি, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। এইভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টে। অ্যাকর্ডিং টু অবজেক্টে কি কি আবার দেখো এরকমও থাকবে, হয়তো একটা সেন্টেন্সের মধ্যে দুটো সাবজেক্ট আছে, দুটো ভার্ব আছে, এরকম দেখো। এই যদি আমি লিখি যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি শুরু হবার আগে আমরা বাড়ি চলে এসেছিলাম,
আর বৃষ্টি শুরু হবার আগেই বাবা বাড়ি চলে এসেছিল। তাহলে এখানে কোন টেন্সটা হচ্ছে বলো তো? বৃষ্টি শুরু হবার আগেই বাবা বাড়ি চলে এসেছিল, এটা পাস্ট টেন্স। তাহলে এখানে দুটো কাজ আছে, দুটো সাবজেক্ট আছে, এখানে দুটো ভার্ব আছে। কোনটা? একটা বাবা বাড়ি চলে এসেছিল, একটা বৃষ্টি শুরু হওয়া। তাহলে এইরকম ধরনের যখন কোনো সেন্টেন্স তোমরা দেখতে পাবে তখন তোমরা কি বুঝে নেবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। কোনটা পাস্ট পারফেক্ট? এই দুটো ইনসিডেন্টের মধ্যে যেটা আগে হয়ে গেছে সেটা পারফেক্ট টেন্স। পারফেক্ট কথার অর্থ হচ্ছে যেটা হয়ে গেছে। তারপরে যে সেন্টেন্সটা সেটা সিম্পল পাস্ট। তাহলে এখানে কি লিখবো আমরা? যদি বলি বৃষ্টি শুরু হবার আগে বাবা এসে গিয়েছিল বা বৃষ্টি শুরু হবার আগে আমরা এসে গেছিলাম, তাহলে কোনটা? আমরা এসে গেছিলাম। We had come, আমরা এসে গেছিলাম। We had come before it rained। ঠিক আছে, we had come before it rained, বৃষ্টি শুরু হবার আগে, বা before it rained started। ঠিক আছে, ওখানে দেখো সিম্পল পাস্ট, বিফোর ইট রেন স্টার্টেড। আমরা আগে এসে গেছিলাম, উই হ্যাড কাম, এখানে এই একটা সাবজেক্ট আছে, তারপর এখানে দেখো রেন আছে। ঠিক আছে, তাহলে দুটো সাবজেক্ট আছে, দুটো ভার্ব আছে, এইটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আর ওইটা হলো সিম্পল পাস্ট। তাহলে এইরকম যখন কোনো সেন্টেন্স আমরা বাংলায় দেখতে হবে, দুটো কাজ হচ্ছে, যেটা আগে হয়ে গেছে সেটা পাস্ট পারফেক্ট লিখবে, অর্থাৎ হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম। অলওয়েজ পারফেক্ট টেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, আর পাস্ট টেন্সে হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। এটা মনে রাখবে, তোমরা খুব ভালোভাবে আর প্র্যাকটিস করতে থাকবে আর বলতে থাকো। দেখো খুব ভালোভাবে তোমরা এই ট্রান্সলেশন করতে শিখে যাবে। আমি একটা করে ভিডিও মাঝে মাঝে তোমাদের কীভাবে ট্রান্সলেশন করতে হয় এগুলো তোমাদের দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এনজয় করেছো, আর তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর যদি ভালো লাগে তোমাদের এটা, তাহলে একটা লাইক করো, আর আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো। থ্যাংক ইউ, টাটা, বাই।